আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো নিশ্চয়ই আপনার মনে কৌতূহল, আমারও কৌতূহল যে আসলে ইরান এবং আমেরিকার লাস্ট আপডেটিংটা কি, বা আর নতুন কোনো খবর আছে কিনা। তো আমার কাছে যে খবরগুলো আছে সেগুলো আমি আপনার সামনে নিয়ে আসছি। নাম্বার ওয়ান হচ্ছে যে লাস্ট একটু আপডেটিং এখানে নিয়ে আসতে হয় যে ইরাকে যে আপনার দুইটা সামরিক ঘাঁটিতে, মার্কিন সামরিক ঘাঁটিতে আপনার তেহরানের যে ক্ষেপণাস্ত্রের দ্বারা হামলা করা হয়েছিল, সেই হামলার মাধ্যমে তেহরানের দাবি হচ্ছে ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছে, ২-২৫০ আহত হয়েছে। আর আমেরিকার দাবি হচ্ছে যে না, এটা আহত হয়নি, এখানে কেউ নিহত হয় নাই। যদিও তেহরানের এই যে পক্ষে একটা টুইট হয়ে গেছে, আপনার ইসরায়েলের একজন বড় একজন সাংবাদিকের একটা টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়েছে যে এই মুহূর্তে আহত আমেরিকান সৈন্যরা প্রায় ২-২৫০ সৈন্যকে আপনার ইসরায়েলে প্লেনে করে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে, তারা সর্বোচ্চ চিকিৎসাটা দেবে ইসরায়েল সরকার। এই ধরনের একটা টুইট করার কিছুক্ষণ পরে আপনার টুইটার কোম্পানি তার এই অ্যাকাউন্টটা রিমুভ করে দেয়, আর এই টুইটটাকে রিমুভ করে দেয়, তার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। তো এটা নিয়ে একটু বিতর্ক আছে, তো এখন সত্য মিথ্যা জানি না, তবে ইরান এখনো কোনো ছবি প্রকাশ করেনি। তবে এই হামলার জের ধরে ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থান, বা ডোনাল্ড ট্রাম্পের মিত্র দেশ বলতে এখানে আপনার যুক্তরাজ্য, ফ্রান্স, আপনার এরকম আরো কয়েকটা দেশ আছে, বা ইসরায়েল, তাদের যে অবস্থান সেটার মধ্যে একটু নম্রতা চলে আসছে। নম্রতা চলে আসার কারণে যেটা হয়েছে যে তেহরানের আপনার মানে এই যে আইআরজিসির যিনি এয়ারফোর্স বাহিনীর প্রধান আছেন আমির আলী, তিনি আপনার গতকাল এই একটা সাক্ষাৎকারে সিএনএনকে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র যদি ইরাকে যে হামলা তেহরান করেছে সেটার এগেনিস্টে যুক্তরাষ্ট্রের ওয়াদা অনুযায়ী যে ৫২টা টার্গেট এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের করা আছে ইরানের ব্যাপারে, যদি কোনোটাতে একটা হামলা চালায় তাহলে আগামী ৪৮ ঘন্টার মধ্যে ৪ থেকে ৫ হাজার মার্কিন সেনা নিহত হয়ে যাবে। আর এর প্রস্তুতি হিসাবে তেহরান সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। আর এই প্রস্তুতিগুলা কিছু আছে আপনার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে, কিছু আছে তাদের যে অনুগত মিলিশিয়া বাহিনী আছে। মিলিশিয়া বাহিনী, আপনারা জানেন যে ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যে কিন্তু ব্যাপক একটা প্রভাব বিস্তার করেছে। নাম্বার টু হচ্ছে তারা ড্রোন প্রযুক্তি আপনার ব্যবহার করছে। আপনারা অনেকে জানেন ইরান কিন্তু ড্রোন বানায়, এমনকি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাদের বানানো ড্রোন তারা সেল করে। সো ড্রোন প্রযুক্তিতে ইরান যথেষ্ট অ্যাডভান্স। তো এই হামলার জন্য তারা সবকিছু ছক রেডি করা আছে, বিশেষ করে হিজবুল্লাহ বাহিনী সহ শুরু করে লেবাননের কিছু বাহিনী আছে, তাদের ইরাকেও তাদের একটা বাহিনী আছে যারা আসলে ইরানের অনুগত হয়ে আপনার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তারা কাজ করে। আর যদি যুক্তরাষ্ট্র থেকে ওই ৫২টা হামলা টার্গেটের একটা টার্গেটে হামলা করা হয় তাহলে ৪৮ ঘন্টার মধ্যে তেহরান কঠিন জবাব দেবে। আর তার মানে বক্তব্য মতে, বা আপনার যিনি ইরানের প্রধানমন্ত্রী আছেন হাসান রুহানির বক্তব্য হচ্ছে যে এই যে হামলাটা ইরাকে চালানো হয়েছে সেটা আসলে কোনো প্রতিশোধমূলক হামলা না। এটা হচ্ছে যে কাসেম সোলাইমানিকে যে হত্যা করা হয়েছে এটা মার্কিনীদের প্রাপ্য ছিল, তবে তারা চাইলে ৪ থেকে ৫০০ মার্কিন সেনাকে নিহত করতে পারতো, তারা ওইটা করেনি। তারা জাস্ট যুক্তরাষ্ট্রকে সতর্ক বার্তা দিয়েছে যে তেহরানের সাথে ভবিষ্যতে যাতে সাবধানতা অবলম্বন করে চলে। এটা একটা এক্সাম্পল ছিল যুক্তরাষ্ট্রের সাথে, যদিও যুক্তরাষ্ট্র এটা বলছে যে এটার কঠিন প্রতিশোধ নিবে। আবার আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের যিনি মার্কিন রাষ্ট্রদূত, যিনি জাতিসংঘে নিযুক্ত আছেন, তিনি কিন্তু জাতিসংঘে তেহরানের সাথে সমঝোতা চুক্তির বা আলোচনার জন্য বসতে চাইছেন, যদিও এটা তেহরান থেকে একদম সরাসরি নাকচ করে দেওয়া হয়েছে। আর ইরানের যে সার্বিক অবস্থান সেটাকে কেন আসলে মধ্যপ্রাচ্যের অন্য দেশরা একটু ভয় পাচ্ছে, অথবা আপনার ইউরোপিয়ান শক্তিগুলো ভয় পাচ্ছে, আপনারা জানেন যে সামুদ্রিক পথের মানে যেই পথে তেলের জাহাজ বা বিভিন্ন পণ্য রপ্তানি করা হয় সারা বিশ্বে, এর মধ্যে ১/৩ পণ্য ইরানের যেই সাগর আছে সেই সাগর পথ ব্যবহার করতে হয়। এখন যদি কোনো কারণে আপনার যুদ্ধ লাগে তাহলে ইউরোপিয়ান দেশগুলা মানে সবচেয়ে প্রথম যে সমস্যায় পড়েছে তেল সংকট। আপনারা জানেন অলরেডি যুক্তরাজ্য সহ ইউরোপের বাজারে তেলের দাম ৪% বৃদ্ধি পেয়ে গেছে। আর ওই পথে কিন্তু বাংলাদেশেও তেল আসে, বিভিন্ন যেই পণ্য সামগ্রী সেটাও কিন্তু বাংলাদেশে ওই একই সাগরপথ ব্যবহার করে আসে। সো যদি এরকম যুদ্ধ হয় বাংলাদেশের জন্য কিন্তু ঝামেলা আছে, বাংলাদেশের জন্য বেশ কয়েকটা ঝামেলার কারণ এটা কিন্তু হয়ে যাবে যে যদি আপনার এই যুদ্ধটা লেগে যায়। তো তেহরানের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে তাদের যে মিলিশিয়া বাহিনী আছে মানে বিভিন্ন দেশে, তারা যথেষ্ট ট্রেন্ড, এমনকি যথেষ্ট প্রস্তুত। ইভেন তারা পরবর্তী হামলার জন্য, এটা প্রথম ধাপের হামলা হয়েছে, তারা এই হামলার নাম দিয়েছে জেনারেল কাসেম সুলাইমানের যেই প্রতিশোধমূলক হামলা, এটা ৫টা ধাপে বিভক্ত।
তবে প্রথম ধাপ মাত্র শেষ করা হয়েছে। যুক্তরাষ্ট্র যদি কোনো রিয়েকশন করে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধাপ করা হবে। আর ওই 5টা ধাপে আপনার দেখা গেছে যে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকান সৈনিকরা যারা আছে প্রত্যেককেই আপনার নিহত মানে হত্যা করা হবে। আর যুক্তরাষ্ট্র যদি সরাসরি এটাতে নাক গলাতে চায় গলাতে পারে, তবে তারা কোনো ভীতু না, তারা মৃত্যুর ভয় এই মুহূর্তে করছে না। আর ইরানের মধ্যে আপনারা জানেন কিছুদিন আগে, এই মাত্র কিছুদিন আগে ইরান হচ্ছে আপনার ধর্মীয় যেই নেতৃত্ব আছে এটার উপরে কিন্তু চলে, কারণ যে আয়াতুল্লাহ খামিনি তিনি কিন্তু সবচেয়ে বড় ধর্মীয় নেতা হিসেবে এই মুহূর্তে আছেন। তো ইরানের ভিতরে একটা গণতান্ত্রিক বিপ্লব কিন্তু আসার একটা মানে কি বলা হয় যে মানে নমুনা দেখা গিয়েছিল কিছুদিন আগে, কারণ ইরানের যারা ইয়াং জেনারেশনের যুবক আছেন তারা যথেষ্ট বিপ্লব করেছিলেন। ইভেন আপনার এখানে আরেকটা বিষয় হচ্ছে যে পাশের দেশ ইরান এই মুহূর্তে কিন্তু খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। কিন্তু কিছুদিন আগেও ইরাকের একটা শহর মেবি নাজর শহরে আপনার ইরানিদের বিরুদ্ধে কিন্তু খুব শক্ত একটা আন্দোলন হচ্ছিল। মানে তাদের যে শিয়ার অধ্যুষিত দেশই, তারা একই জাতি বা একই আকীদায় বিশ্বাস করলেও একটা বড় একটা জায়গা দেখা গিয়েছিল। কিন্তু এই জেনারেল কাসেম সুলেমানিকে হত্যার পরে ইরানের ভেতর থাকা যে বিদ্রোহী যুবকরা ছিল যারা এই ধর্মীয় যে রাষ্ট্র পরিচালনার বিরুদ্ধে ছিল, তারাও কিন্তু এখন থেমে গেছে। উল্টা তারা এসে সরকারের সাথে যোগ দিয়েছে। নাম্বার 2 হচ্ছে মার্কিনীদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। সেম ইরাকের ভিতরেও ইরানের যেই ভেদাভেদরা ছিল সেটা এখন আপনার সম্পূর্ণ মানে একটা বিপরীত চিত্র। আর যেটা আপনার এখন আমেরিকার জন্য একটা সমস্যা, কারণ ইরাক থেকে ইরাকের যেই সংসদ আছে সেখানে আপনার মার্কিন সৈন্যদেরকে বের করে দেওয়ার জন্য অলরেডি একটা বাজেট পাস করা হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র বলছে যে এই মুহূর্তে আপনার একটা বড় 6,000-এর মতন সৈন্য ইরাকে আছে, আর কয়েক ট্রিলিয়ন ডলার তারা ওইখানে অলরেডি ইনভেস্ট করে রেখেছে। যদি ইরাক এই ধরনের সিদ্ধান্ত নিয়েই নেয় তাহলে ইরাকের উপর আন্তর্জাতিক যে নানান ধরনের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র কর্তৃক প্রয়োগ করা আছে সেটার বহুগুণে বাড়াই দিবে। তেহরানের ক্ষেত্রে তারা ভিন্ন সুর দিচ্ছে যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো সরাই দিবে, আর ইরাকের উপর বলছে যে বাড়াই দিবে। যদিও ইরাক থেকে বলা হচ্ছে এটাকে তারা ভয় পায় না, কারণ এই মুহূর্তে সবার রক্তের মধ্যে একটা প্রতিশোধের নেশা কাজ করতেছে। এখন আসেন যে যদি এই যুদ্ধ হয়ে যায়, ইরান জিতবে না সেটা আমরাও জানি, আপনিও জানেন, কারণ প্রযুক্তির যুদ্ধ এখন আর ফেস টু ফেস সম্মুখ যুদ্ধ হয় না। তো অবশেষে ইরানকে হারতে হবে, তবে যুক্তরাষ্ট্রকে ব্যাক পেতে হবে। কারণ যুক্তরাষ্ট্রের প্রধান মিত্রদের যেগুলা বিভিন্ন মুসলিম নিধনে যারা সবচেয়ে বেশি সাপোর্ট করে, যেমন ফ্রান্স আপনার, তারপর হচ্ছে রাশিয়া, তারপর হচ্ছে যে যুক্তরাজ্য, সেরকম বেশ কয়েকটা বড় দেশ আছে যারা সাপোর্টিং করে, তারা কিন্তু এই প্রসঙ্গে একটু নরম আছে। যুক্তরাষ্ট্রের সাথে তারা শতভাগ সাপোর্ট দিচ্ছে না, তারা বলছে ঝামেলাটা যাতে মিটিয়ে নেওয়া হয়। তো যার কারণে যুক্তরাষ্ট্রের একটা হেডেক। নাম্বার 2 হচ্ছে সামনে নির্বাচন, ট্রাম্পের এটাও একটা হেডেক। আর আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যেটা হবে এই ঝামেলাটা, আপনি দেখেন মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে প্রায় 60 লক্ষের উপরে বাঙালি ভাইরা এই মুহূর্তে কর্মরত আছেন। কেউ ব্যবসা বাণিজ্য, কেউ অথবা কর্মে, কেউ অথবা ওইখানে চাকরি বাকরির খাতিরে আছেন। তো যদি এই যুদ্ধ লাগে তাহলে হবে কি, স্বাভাবিকভাবেই ওই দেশের সরকার বিদেশিদেরকে আপনার নিজ দেশে চলে যেতে বলবে, এটা খুব স্বাভাবিক। তো সেই কারণে আপনার এই বিশাল সংখ্যক যে বাঙালি কমিউনিটি এই মুহূর্তে এখানে বসবাস করছে, তারা বাংলাদেশে ফেরত আসতে হবে, এটা একটা সমস্যা। সেকেন্ড হচ্ছে যে বাংলাদেশ যে আপনার তেল আমদানি করি আমরা, হ্যাঁ, বাংলাদেশ যে জ্বালানি তেল আমদানি করি ওইটা কিন্তু ইরান সাগরের, হ্যাঁ, ইরানের যে সাগর রুট আছে বা পথ আছে সেই পথ ব্যবহার করে আসে। এখন যদি যুদ্ধ লাগে ওই পথ বন্ধ হয়ে যাবে, তাহলে তেলের দাম বর্তমান বাজার মূল্যের চেয়ে জ্বালানি তেলের দাম আপনার কয়েক গুণ কিন্তু বেড়ে যাবে। এছাড়াও ব্যবসা বাণিজ্যের নানান বিষয় আছে যেগুলো মধ্যপ্রাচ্যের সাথে বাংলাদেশে জড়িত, সেগুলোতে কিন্তু আপনার একটা চাপ চলে আসবে। তো আমরা আসলে যুদ্ধ চাই না, আমি ব্যক্তিগতভাবে কখনোই যুদ্ধের পক্ষে না। তবে হ্যাঁ, তেহরানের এই হামলাটাকে আমি সাপোর্ট করি একটাই কারণ, যে যুক্তরাজ্য তাদের একটা স্বৈরপনা একটা মেন্টালিটি আছে, যে তাদের মনে হয়েছে যে বাংলাদেশের ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা খালেদা জিয়া আমেরিকার জন্য ক্ষতিকারক বা কি বলা হয় যে ভয়ঙ্কর, তাহলে মাইরা ফেললো। মানে এমন একটা, এটা তো হয় না যেটা জাতিসংঘের আইনের বাইরে বা আন্তর্জাতিক, এটা তো হচ্ছে একদম স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারিতা, মানে গায়ের জোর আছে ভাই, বিষয়টা এরকম। বা অন্য এক দেশের একজনকে, তার যেমন মাহাথির মোহাম্মদ আপনারা দেখেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, তিনি বলেছেন যে যে কোনো সময় যুক্তরাষ্ট্র আমাকেও আপনার ড্রোন হামলার মাধ্যমে মেরে ফেলতে পারে। তবে এই মুহূর্তে আপনার আমেরিকার যে সৈন্য ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে আছে, সবচেয়ে বেশি আতঙ্কে ভুগছে আপনার তেহরানের যে ড্রোন। আর ওইখানে নির্দেশনা দেওয়া আছে সৈন্যদেরকে যদি কোনো ইরানি ড্রোন দেখা যায় সাথে সাথে সেটাকে গুলি করে ভূপতিত করা। কারণ ইরান কিন্তু তথ্য প্রযুক্তির দিক দিয়ে মোটামুটি যথেষ্ট আগানো। আপনারা জানেন যে আমেরিকার বেশ কয়েকটা সরকারি ওয়েবসাইট ইতিমধ্যেই ইরানের হ্যাকাররা তারা কিন্তু দখল করে নিয়েছে। সো এখানে নানান বিষয় আছে। তবে যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনে না, বাট মাঝে মাঝে যুদ্ধটা ফরজ হয়ে যায়, যখন আসলে অত্যাচার হইতে হইতে দেয়ালে পিঠ ঠেকে যায়,
তারপরেও আমরা চাই সমঝোতার মাধ্যমে, শান্তির মাধ্যমে, সংলাপের মাধ্যমে এটা সমাধান হোক। সেই শুভকামনা রাখলাম আর দোয়া করি আল্লাহ যাতে সবাইকে হেফাজতে রাখে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।